আমি আপনার বউ হতে চাই, আপনার বাবা মায়ের আদরের বউমা হতে চাই, আপনার সন্তানের মা হতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন প্রফেসর কিয়ান মির্জা? ফোনের উপাশে কিয়ান মির্জা স্তব্ধ হয়ে বসে আছে। সে ভাবছে এখন পাগলে আবার ফোন দিল এত রাতে। রাত প্রায় 12:30 বাজে। কিয়ান হৃদয় কিঞ্চিত কুচকে ফেলে বিরক্তিতে। উপাসের মেয়েটা আবারও বলে, এই যে স্যার, শুনছেন আমার কথা? কি হলো স্যার, আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কিয়ান এবার রেগেছে। রেগেই বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? এত রাতে ফোন দিয়ে সব কি আজগুবি কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? উপাস থেকে মেয়েটা একটু অন্যরকম কণ্ঠে বলে ওঠে, না স্যার, আমি একদম ঠিক নেই। আপনাকে দেখার পর আমি কেমন জানি হয়ে গেছি। সবখানে শুধু আপনাকেই দেখতে পাই। খেতে গেলে, বসতে গেলে, শুইতে গেলে, ঘুমাইতে গেলে, এমনকি বাথরুমে গেলেও আপনাকে দেখতে পাই। কি এক জ্বালায় আমি আছি, বুঝতে পারছেন স্যার? কিয়ান এবার নাক কুচকে ফেলে। কি বলে এই পাগল মেয়ে? বাথরুমেও নাকি তাকে দেখতে পায়? বিয়াদব মেয়ে একটা। মেয়েটাকে কাছে পেলে ঠাঁটিয়ে লাগাতো এক চর। কিয়ান বলে, দেখো মেয়ে, আমার মাথা খারাপ করো না। তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নয়তো তোমাকে খুঁজে বের করা আমার বা হাতের কাজ। আর খুঁজে পেলে তোমার কি অবস্থা করব তুমি নিজে জানো না মেয়ে। তাই সাবধান করে দিচ্ছে, আমার পিছনে লাগা বন্ধ করো। এই বলে ফট করে ফোন কেটে দেয় কিয়ান। রাগেই তার মাথা ফেটে যাচ্ছে। অন্যদিকে রিদিমা কানে ফোন দিয়ে তাকিয়ে আছে তার বান্ধবীদের দিকে। আর নয়নিকার দিকেও তার 3 বান্ধবী ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, স্যার তোকে চিনে ফেললো নাকি রে? যেভাবে থ্রেড দিল মনে হচ্ছে তো চিনে ফেলেছে। এখন কি হবে রে? এবার রিদিমার মনেও কিছুটা ভয় ঢুকে গেল। মজার ছলে তো বাকনামিটা করে ফেললো, এখন কি হবে? রিদিমা শেখ বাবা মায়ের একমাত্র আদরের কন্যা। ওর বাবা মা ওর খালামণির বাসায় গিয়েছে, তাই ওর 3 ফ্রেন্ড রোজি, সিনথিয়া, ঝুমা এসেছে। 4 জন মিলে অনেক মজা করেছে। শেষ পর্যায়ে 4 জন মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বসেছিল। রিদিমাকে বলা হয় অচেনা নাম্বারে ফোন দিয়ে শুধু আই লাভ ইউ বলতে হবে। রিদিমাও রাজি হয়ে যায়। তবে ওরা জানতো না যে রিদিমা ওদের ভার্সিটির প্রফেসর কিয়ান মির্জাকে ফোন দিয়ে এসব কথা বলে বসবে। যখন রিদিমা কিয়ান মির্জা নামটা বলল, ওদের 3 জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিয়ান মির্জা অত্যন্ত রাগী, সব সময় মুখটাকে গম্ভীর করে রাখে। ভার্সিটির অন্যান্য স্যার ম্যাডামরাও পর্যন্ত তাকে ভয় পায়। অন্যান্য ক্লাসে হইহুল্লোড় করলেও কিয়ান মির্জার ক্লাসে একদম সাইলেন্ট থাকতে হয়, নয়তো শাস্তি দিতে তিনি পিছপা হন না। আর সেই স্যারকে কিনা রিদিমা এসব বলল, এসব ভাবতে ওদের ভয়ে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। সিনথিয়া বলে, এটা তুই কি করলি রিধিমা? স্যার যদি তোকে সত্যি সত্যি খুঁজে বের করে, বুঝতে পারছিস কি হবে তোর? ভার্সিটি থেকে না আবার বের করে দেয়। রিদিমা ভয় পেলেও কিছুটা দমিয়ে হাসার চেষ্টা করে বলে ওঠে, স্যারের হাতে এইসব ফালতু সময় আছে নাকি রে, যে সামান্য ব্যাপারে আমাকে খুঁজে বের করবে? তোরা তো জানিসই স্যারের কাছে সময়ের মূল্য কতটা। তাই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। উনি এসব খোঁজাখুঁজির চক্করে শুধু শুধু সময় নষ্ট করবেন না। সে তো বান্ধবীদের বুঝিয়ে দিল, কিন্তু তার মনে যে ভয় থেকেই গেল। যদি ওকে খুঁজে পায়, ওকে যদি ভার্সিটি থেকে বের করে দেয়, তখন কি হবে? বাবা মায়ের সামনে মুখ দেখাবে কিভাবে? কেন আছে এই বাকনামিটা করতে গেল? কিন্তু নিজেকে এটা সেটা বুঝিয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। কিয়ান ফোনের নাম্বারটার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, তোমাকে তো আমি খুঁজে বের করবই, আর এর শাস্তিও তোমাকে দেব। এই কিয়ান মির্জার সাথে ফাজলামি করার সাহস করেছো তুমি, তোমাকে তো খুঁজে বের করতেই হবে। এই বলে কিয়ান মির্জা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সকালে রিদিমা ঘুম থেকে উঠে তার 3 বান্ধবীকে ডেকে তোলে। কাল রাতের কথা বেমালুম ভুলে গেছে। ওরা 4 জন উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রিদিমার 3 ফ্রেন্ড মিলে সকালের নাস্তা তৈরি করে। খাওয়া শেষে 3 জনে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। রিদিমারা ভার্সিটিতে এসে ওরা করিডোরে বসে গল্প শুরু করে দেয়। রিদিমার হাতে ঠান্ডা ডালিমের জুসের একটা কাঁচের বোতল, যা সে সবে মাত্র শেষ করেছে। রিদিমা সেটা করিডোর থেকে ছুঁড়ে মারিয়ে নিচ্ছে। হঠাৎ চেঁচামেচির শব্দে নিচে তাকায়। তাকাতেই ওর অন্তর আত্মা কেঁপে ওঠে, সাথে ওর ফ্রেন্ডরা। সিনথিয়া বলে, এই মেয়ে যেখানে যায় সেখানে কিছু না কিছু অনর্থক ঘটায়। আল্লাহ, এখন কি হবে? জলদি পালা এখান থেকে। এই বলে ওরা দৌড়ে ক্লাসরুমে চলে যায়। ঠিক পেছনের 2টা বেঞ্চে গিয়ে বসে বই মিলে পড়তে শুরু করে। ওদেরকে দেখে মনে হবে ওদের মতো ভালো স্টুডেন্ট আর ইউনিভার্সিটিতে একটাও খুঁজে পাওয়া যাবে না।
নিচে কিয়ান সবেমাত্র ভার্সিটিতে এসেছে। সে নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার কপালে শক্ত কিছু পড়ে, যাতে ওর কপাল ফেটে রক্ত পড়তে শুরু করে। সাথে সাথে সেখানে ছাত্রছাত্রীদের ঢল নেমে আসে। মেয়েরা তো রাগে খুবই ফেটে যাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে এই কাজ যে করেছে, একবার যদি তাকে সামনে পাই তো ফাঁসিতে ঝুলাবে। কিয়ানের সহচর শিক্ষক কিয়ানকে নিয়ে স্টুডেন্ট ক্লিনিকে নিয়ে যায়। ভার্সিটির সবাই যেন আজ ক্ষেপে আছে। এদিকে রিদিমা থরথর করে কাঁপছে। কাল রাতে একটা অঘটন ঘটিয়েছে, এখন আবার আরেক অঘটন ঘটিয়ে বসলো। ঝুমা বলে, এখন কাঁপছিস কেন? তখন মনে হয়নি ওটা ছুঁড়ে মারলেই যে কারো গায়ে গিয়ে পড়তে পারে? বদমহিলা, এখন শুধু আল্লাহ আল্লাহ কর, কেউ যেন কিছু টের না পায়, নয়তো নিশ্চিত এই ভার্সিটি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, সাথে আমাদের কেউ দেবে। ওদের কথা বলার মাঝে কিয়ান আর একজন স্যার ক্লাসরুমে প্রবেশ করে। কিয়ানের মাথায় সাদা ব্যান্ডেজ করা, যা দেখে রিদিমার খুব খারাপ লাগে। নিজের প্রতি নিজেরই রাগ ওঠে। ওর ভাবনার মাঝে স্যার বলে ওঠেন, তোমাদের মধ্যে কেউ করিডোরে ছিলে বা কোনো কিছু ছুঁড়ে মেরেছো নিচে? রিদিমা যা ভয় পেয়েছিল তাই হয়েছে। কিয়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে রিদিমার দিকে। কিয়ানের চাহনি দেখে রিদিমা আরো ভয় পেয়ে যায়, এই বুঝি ধরা পড়ে যাবে। কিয়ান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে স্যারকে উদ্দেশ্য করে বলে ওঠে, এবার না হয় ছেড়ে দিন। আসলে যে এমনটা করেছে সে হয়তো বুঝে করেনি, আর আমি এসব নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। কিয়ানের কথা শুনে উনি আর কথা বাড়ায় না, ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। রিদিমা হাঁপ ছেড়ে বাঁচে, যাক বাবা এবারের মতো বেঁচে গেছে। তখনই কিয়ান রিদিমাকে ডেকে ওঠে। এই যে মিস, আপনি দাঁড়ান তো। রিদিমা সামনের দিকে তাকায়, দেখে কিয়ান তার দিকে তাকিয়ে আছে। রিদিমাকে তাকাতে দেখে কিয়ান বলে ওঠে, মিস, আপনাকে কে বলছেন? একটু দাঁড়াবেন প্লিজ। এবার তো রিদিমা ভয়ে শেষ, এখন তাকে কে বাঁচাবে? রিদিমা ভয়ে ভয়ে দাঁড়ায়। কিয়ান রিদিমাকে জিজ্ঞেস করে, আপনার নাম কি মিস? রিদিমা কাঁপা কাঁপা গলায় বলে, রিদিমা শেখ। কিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি রিদিমা শেখ, আপনি ভার্সিটিতে কেন আসেন? রিদিমা চুপ থাকে, কিছু বলতে পারছে না। ভয়ের কারণে তার কান্না চলে আসে। রিদিমাকে চুপ থাকতে দেখে কিয়ান ধুমকে বলে ওঠে। অ্যান্সার মে। কিয়ানের ধমকে রিদিমা সহ ক্লাসের সবাই ভয়ে কেঁপে ওঠে। রিদিমা হু হু করে কেঁদে দেয় আর কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনোদিনও এমন করব না। প্লিজ স্যার, আমাকে ভার্সিটি থেকে বের করে দিবেন না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। বান্ধবীর এমন করুণ অবস্থা দেখে সিনথিয়া, রোজি, ঝুমারও কান্না করার মতন অবস্থা। ওদের চোখ পানিতে চিকচিক করছে। ক্লাসের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিদিমার দিকে। ওরা কিছুই বুঝতে পারছে না। এদিকে রিদিমার কান্না করতে করতে হিঁচকি উঠে যায়। কিয়ানের হয়তো একটু মায়া হলো, ও ধীরে ধীরে এগিয়ে যায় রিদিমার দিকে। রিদিমার কান্না ভেজানো মুখটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলে। সাথে সাথে রিদিমার কান্না বন্ধ হয়ে যায়, হিচকিটাও কমে আসে। বড় বড় চোখ করে তাকায় কিয়ানের দিকে। তা দেখে কিয়ান বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। এদিকে রিদিমা আগের মতোই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিদিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখতে আর হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে যাওয়ায় ক্লাসের সবাই অবাক হয়ে যায়। কি এমন বলে গেল তাদের প্রফেসর, যার কারণে হিচকি তুলে কাঁদতে থাকা মেয়েটা হঠাৎ করে এমন স্ট্যাচু হয়ে গেল? রোজ, ঝুমা, সিনথিয়া টান মেরে রিদিমাকে বসায়। রিদিমা আগের মতোই আছে। ঝুমা রিদিমাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, ওই ছেমরি, হঠাৎ এমন পাথরের মূর্তি হয়ে গেলি কেন? কি হয়েছে? আর স্যার কি বলে গেল যার কারণে এমন বোবা হয়ে গেলি? ঝুমার ধাক্কানোতে রিদিমা সম্বিত ফিরে পায় আর ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা। রিদিমা যখন কান্না করতে ব্যস্ত তখনই কিয়ান ওর কানে কানে বলে ওঠে, এইটুকু সাহস নিয়ে প্রফেসর কিয়ান মির্জের বউ হতে চাও? ভীত কন্যা, সো স্যাড। রিদিমা ওদেরকে উদ্দেশ্য করে বলে, ভালো লাগছে না, আজ আর ক্লাস করব না। এই বলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। ওর পিছু পিছু ওর 3 বান্ধবীও চলে যায়। যেতে যেতে সিনথিয়া বলে, আরে কি হয়েছে বলবি তো? আর স্যার তোর কানে কানে কি বললো? রিদিমা তখনকার কথা ওদের কাছে বলে। রিদিমার কথা শুনে রোজ বলে, ভীতুকন্যা, বাহ, খুব সুন্দর নাম দিয়েছে তো স্যার তোকে। কিন্তু স্যার কি করে জেনে গেল ওই ফোনদাতা তুই ছিলি? এখন যদি স্যার তোর মা বাবাকে জানায় কি হবে ভাবতে পারছিস? রিদিমা ভীত নয়নে তাকায়। সত্যি যদি ওর মা বাবা জানতে পারে তাহলে ভীষণ কষ্ট পাবে। রিদিমা মনে মনে ঠিক করে নেয় কিয়ানের নিকটে এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেবে, আর কখনো এমন করবে না। কিয়ান নিজের কেবিনে বসে আছে।
তার ঠোঁটে লেগে আছে রহস্যময় হাসি। কিয়ান বলে, এই কিয়ান মির্জার সাথে লুকোচুরি করে পার পাবে না মেয়ে। এই কিয়ান মির্জা যে সবার ধারণা থেকে এক ধাপ উপরে থাকে, তা তুমি টের পাবে ভীতকন্যা। হঠাৎ কিয়ানের দরজায় কেউ নক করে। কিয়ান বলে ওঠে, আসুন। কিয়ান বলার সাথে সাথে একজন এসে কেবিনে প্রবেশ করে। কিয়ান ওকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলে ওঠে, আরে রাজেশ, তুই ইউকে থেকে কবে আসলে দেশে? আর আমাকে জানালি না কেন? রাজেশ হেসে চেয়ারে বসতে বসতে বলে, গতকাল এসেছি, তোকে জানালে কি আর সারপ্রাইজ দিতে পারতাম। আচ্ছা এখন বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তো তোর অবস্থা কি? এখন থেকে দেশেই থাকবি নাকি আবারও চলে যাবে? না, আজ যাবো না। সব কিছু ম্যানেজ করে দেশে ফিরে এসেছি। মানুষ যত দূরেই যাক না কেন, তার শিকড় কিন্তু দেশেই রয়ে যায়। বিদেশ আমাদের স্বার্থ দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু মায়ের হাতের খাবারের স্বাদ দিতে পারেনি। উঁচু উঁচু দালান দেখেছি, কিন্তু নিজের দেশের বিকেলের আকাশের শান্তি পাইনি। হাজারো মানুষের ভিড়ে থেকেছি, তবুও আপনজনের ডাকে যে উষ্ণতা, তা কোথাও খুঁজে পাইনি। তাই আবার সিদ্ধান্ত নিয়েছি, এই মাটিতেই থাকবো, যেই মাটি আমাকে জন্ম দিয়েছে, যে বাতাসে আমার শৈশব মিশে আছে। সেই দেশ ছেড়ে আর কোথাও যেতে মন চায় না। রাজেশের কথায় কিয়ান মৃদু হাসে। রাজেশ আর কিয়ান দুজন ছোটবেলা থেকে বন্ধু, একে অপরের প্রাণ যাকে বলে। তবে রাজেশ স্কলারশিপে ইউকে চলে যায়, আর সেখানে পড়াশোনার সাথে সাথে নিজের ব্যবসাও প্রতিষ্ঠিত করে। এখন সে একজন সফল বিজনেসম্যান। কিয়ান ইচ্ছে করলে দেশের বাহিরে যেতে পারত, কিন্তু কিয়ান যায়নি। নিজের দেশ, নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে যেতে মন সাই দেয়নি। আর তার মাকে সে ভীষণ ভালোবাসে, তাকে ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিয়ান রাজেশকে বলে, চল এখন আমার সাথে আমার বাড়ি যাবে। জানিস, মা তোর কথা প্রতিদিন আমার কাছে জিজ্ঞেস করে। তোকে খুব মিস করে মা। ওকে চল, আমিও আন্টিকে কতদিন ধরে দেখি না। এই বলে দুজন বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। রিদিমা ওর ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে ওর মা চলে এসেছে। রিদিমাকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে ওর মা রুজিনা বেগম বলেন, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? কোনো সমস্যা হয়েছে ভার্সিটিতে? মায়ের কথাই রিদিমা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমরা কখন এলে? আর বাবা কোথায়? কি রুজিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, এই তো ঘন্টাখানিক আগে এসেছি। তোর বাবা অফিসে গেছে, তোর খালামণির বাসা থেকেই চলে গেছে। যা ফ্রেশ হয়ে বিশ্রাম নে, আমি দুপুরের খাবার রান্না করছি। রিদিমা মায়ের কথায় নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় এসে লম্বা হয়ে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে কিয়ানের আইডিতে প্রবেশ করে। কিয়ানের ছবি দেখতে দেখতে মুচকি হাসে। ওই কথাগুলো মজার ছলে বললেও রিদিমা কিন্তু সত্যি প্রফেসর কিয়ান মির্জাকে ভালোবাসে। আর এগুলো ওর মনের কথায়। প্রথম যেদিন সে কিয়ানকে দেখেছিল, তার ছোট্ট হৃদয় অনুভূতির জোয়ার বয়ে গিয়েছিল। প্রথমবারের মতো ভালোবাসার দোলা লাগে তার হৃদয় জুড়ে। সে ভালোবেসে ফেলেছে প্রফেসর কিয়ান মির্জাকে, যা ওর ফ্রেন্ডরা জানে না। সে বলেনি তাদেরকে তার মনের সুপ্ত অনুভূতির কথা। কথাগুলো ভেবে রিদিমা এক দীর্ঘশ্বাস ফেলে। তার ভালোবাসা কি আদৌ বুঝবে প্রফেসর কিয়ান মির্জা? আচ্ছা, আজ উনি আমায় এসব বললেন কেন? ওনার তো রাগ হওয়ার কথা, তা না করে উনি আমায় ভীতু কন্যা উপাধি দিলেন, কিন্তু কেন? এসব ভাবতে ভাবতে রিদিমা ঘুমের রাজ্যে পাড়ি জমায়। অন্যদিকে কিয়ানের মা মিসেস শাপলা রাজেশকে দেখে মহা খুশি। তিনি তো রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। রাজেশ যদিও বলেছিল এত ব্যস্ত হবেন না আন্টি, কিন্তু তার এক কথা, কতদিন পর এলো, তাকে কি এভাবে না খাইয়ে যেতে দেবে? তিনি আর কাজের বুয়া রহিমা বেগমকে নিয়ে রান্না করতে শুরু করেছেন। কিয়ান রাজেশকে নিয়ে নিজের রুমে চলে গেছে। কিয়ান ফ্রেশ হয়ে আসে। ইতোমধ্যে মিসেস শাপলা রহিমাকে দিয়ে 2 কাপ কফি পাঠিয়ে দিয়েছে। 2 বন্ধু কফির কাপে চুমুক দিচ্ছে আর গল্প করছে। এক পর্যায়ে রাজেশ বলে ওঠে, বয়স তো অনেক হলো, এবার বিয়ে শাদীর ব্যাপারে কি ভাবছিস? কিয়ান ভ্রুকুচকে তাকায় রাজেশের দিকে, তারপর বলে, বয়স অনেক বলতে কি বোঝাতে চাইছিস? আমি বড় হয়ে গেছে? আমি তা কখন বললাম? বলেছি যে বয়স তো 27 হয়ে যাচ্ছে, বিয়ে করবি কবে? একই কথা তো আমিও তোকে বলতে পারি। তোর বয়সও তো আমার সমান, তো তুই বিয়ে করছিস না কেন? নাকি বিদেশের মাটিতে বিয়ে সাদু সেরে এসছিস? রাজেশ থতমত খেয়ে যায় কিয়ানের কথায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, আরে না ভাই,
বিয়ে এত সহজ নাকি? তবে বিদেশে অনেক ভালো মেয়ে দেখেছি এবং পরিচয় হয়েছে। তবে নিজের দেশের মেয়েদের মাঝে যে মায়া আন্তরিকতা আছে তা আমি ওদের মাঝে পাইনি। বিদেশি মেয়েরা বেশ আধুনিক, স্বাধীন আর আত্মবিশ্বাসী। তবে আমাদের দেশের মেয়েরা পরিবারকে আগলে রাখতে জানে, সম্পর্কের মূল্য বোঝে, ছোট ছোট ভালোবাসাগুলোকে হৃদয়ে ধারণ করতে জানে। ও তাই নাকি? তবে এখনো আমার মনের মতো মেয়ে খুঁজে পাইনি, তো কেমন মেয়ে পছন্দ তোর? যার সৌন্দর্য শুধু মুখে নয় মনেও থাকবে, আল্লাহকে ভয় করবে, মা বাবাকে সম্মান করবে, বিনয়ী, নম্র, ভদ্র, বিপদে আমার পাশে থাকবে, যার হাসিতে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, যার চোখে আমার নিজের জন্য এক টুকরো শান্তির আশ্রয় খুঁজে পাব, আমার সুখে হাসবে, আমার দুঃখে হাতে হাত রেখে বলবে আমি আছি। কিয়ান এতক্ষণ যাবৎ রাজেশের কথাগুলো শুনছিল। হঠাৎ ওর চোখের সামনে একটা মায়াবী ক্রন্দনরত মুখশ্রী ভেসে ওঠে, যে মুখশ্রীতে প্রথমবারের মতন তার নজর আটকে গিয়েছিল। কিয়ানের বুকের ভেতর কেমন একটা করে উঠল। কিয়ান চোখ দুটো বন্ধ করে নেয়, কিন্তু এখন আরও ওই জাদুময় মুখশ্রী আরও স্পষ্ট হয়ে উঠেছে। কিয়ান বুঝতে পারছে না কেন এমন হচ্ছে তার সাথে। রাজেশ কিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কিয়ান, ঠিক আছিস তুই? এমন করছিস কেন? কিয়ান চোখ খুলে তাকায়, চোখ দুটো কেমন লাল হয়ে আছে। কিয়ান শুকনো ঢোক গিলে আস্তে করে বলে ওঠে, পানি। রাজেশ পানির গ্লাস এনে কিয়ানকে দেয়। কিয়ান পানি পান করে শান্ত হয়ে বসে। রাজেশ সন্দেহের দৃষ্টিতে তাকায় কিয়ানের দিকে। কিয়ান তা দেখে বলে ওঠে, কি রে, তুই আমার দিকে এইভাবে তাকিয়েছিস কেন? ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে। তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? কিয়ান মুখটাকে আবার গম্ভীর করে নেয় আর বলে, লুকানোর মতো কিছু থাকলে তো লুকাবো। রাজেশ আর কথা বাড়ায় না। বন্ধু হলেও রাজেশ কিয়ানের রাগকে ভীষণ ভয় পায়, কারণ কিয়ানের রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না। ওদের কথার মাঝেই নিচ থেকে ডাক আসে মিসেস শাপলার। উনি ডাকছেন খাওয়ার জন্য। ওরা দুজন নিচে নেমে আসে। রাতে কিয়ান কিছু নিয়ে গবেষণা করছিল, কিন্তু কিছুতেই তার কাজে মনোযোগ দিতে পারছে না। বারবার ওর কানে রাজেশের বলা কথাগুলো বাজছে, আর চোখের সামনে রিদিমার ভীতমাখা কান্না মিশ্রিত মুখটা ভেসে উঠেছে। কিয়ান মাথা চেপে ধরে। কিছুক্ষণ এভাবে থেকে বিড়বিড় করে বলে, ভীত অঙ্গনা, আমার হৃদয়ের নিভৃত বাগানে অকারণে ঝড় তোলো না। কিয়ানের ভাবনার মাঝে ও রুমে কিয়ানের বাবা রাশেদ মির্জা আসেন। বাবাকে দেখে কিয়ান নড়ে চড়ে বসে। রাশেদ মির্জা ছেলেকে উদ্দেশ্য করে বলে, কিয়ান, কাল কি তুমি ব্যস্ত থাকবে? না বাবা, কেন, কোনো প্রয়োজন? আগামীকাল তোমার ফুফু আর প্রিয়া আসবে। তাদেরকে গিয়ে এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে। আমি যেতাম, কিন্তু আগামীকাল আমার জরুরি একটা মিটিং আছে, তাই তোমাকে বলতে এলাম। কিয়ান প্রিয়ার কথা শুনে মুখটা আরো গম্ভীর করে নেয়। প্রিয়াকে একদম সহ্য হয় না তার, কেমন গায়ে পড়া স্বভাবের, যা কিয়ানের একদম পছন্দ না। কিয়ান যেতে না চাইলেও বাবার কথা রাখতে হলেও তাকে যেতে হবে। কিয়ান যেমনই হোক, বাবা মাকে সে ভীষণ ভালোবাসে। কিয়ান বাবাকে মুচকি হেসে বলে ওঠে, ঠিক আছে বাবা, আমি যাব। কখন আসবে ওরা? কিয়ানের বাবা বলে ওঠে, 10টায়। আর একটা কথা, তোমার ফুফু একেবারের জন্যই ইংল্যান্ড থেকে চলে আসছে, আর যাবে না, প্রিয়াকে তোমার ভার্সিটিতে ভর্তি করে দিবে। প্রিয়া ওর ভার্সিটিতে ভর্তি হবে শুনে কিয়ানের রাগ উঠে যায়, তবুও রাগটা দমন করে নেয়। তার বাবা হয়তো ব্যাপারটা বুঝতে পারছে, তাই তিনি কিয়ানের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, মেয়েটার সাথে খারাপ আচরণ করো না বাবা, তোমারই তো বোন, একটু মানিয়ে নিও প্লিজ। কিয়ান মাথা নাড়াই যেন বাবা মায়ের বাধ্যগত ছেলে সে। কিয়ানের বাবা বলে, চলো, তোমার মা খাবার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। কিয়ানও বাবার সাথে ডাইনিংয়ে চলে যায়। পরদিন রিদিমা ভয়ে ভয়ে ভার্সিটিতে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কিয়ান কোথাও আছে কিনা, কিন্তু কিয়ানকে কোথাও দেখতে না পেয়ে রিদিমা স্বস্তির নিঃশ্বাস নেয় এবং ভার্সিটিতে প্রবেশ করে। হঠাৎ কেউ একজন ওর সামনে এসে দাঁড়ায়। রিদিমা লোকটাকে দেখে ভ্রুদয় কুঁচকে নেয়। এক রাশ বিরক্তি এসে হানা দেয় ওর মুখমণ্ডলে। ছেলেটা ওদের ভার্সিটিরই, তবে 1 নাম্বার বখাটে। বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান যাকে বলে। মেয়েদের টিজিং করা, বাজে ইঙ্গিত দেওয়াই যেন ওর একমাত্র কাজ। ওর নাম রাহুল। রিদিমা একটু ঝাঁঝালো কণ্ঠে বলে,
কি সমস্যা আপনার? আমার পথ থাকলে দাঁড়ালেন কেন? আমাকে যেতে দিন বলছি। রাহুল বিশ্রী হেসে বলে, তোমাকে আমার মনে ধরেছে সুন্দরী, তোমাকে কোথাও যেতে দেব না। রীতিমার কণ্ঠে রাগ স্পষ্ট ও বলে, ভালোই ভালোই বলছি যেতে দিন, নয়তো খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাহুল যেন রিদিমার কথায় মজা পেল। ও রিদিমার নিকট আরেকটু এগিয়ে এসে বলে, কেন যেতে না দিলে কি করবে সুন্দরী? রিদিমা রাগে চোখ মুখ লাল হয়ে আসে, কিন্তু রাগটা দমিয়ে রাহুলের পাশ কাটিয়ে চলে যেতে নাই। তখনই রাহুল রিদিমার ওড়না টেনে ধরে, যার কারণে সামনে থেকে ওড়নাটা কিছুটা পিছিয়ে যায়। রিদিমার এবার রাগে চোয়াল শক্ত হয়ে আসে, মাথার রগ ফুলে উঠেছে, রাগে হিস হিস শব্দ হচ্ছে। রিদিমা ঘুরে এক দাবাং মার্কা চড় বসিয়ে দেয় রাহুলের গালে। রাহুল গালে হাত দিয়ে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদিমার দিকে। রিদিমা রাগী কণ্ঠে বলে ওঠে, তোদের মতো কিছু নর্দমার কীটদের জন্য মেয়েরা কোথাও নিরাপদ নয়। যদি তো সামান্যতম লজ্জাবোধ থেকে থাকে তো কখনো আমার সামনে আসবি। ইতোমধ্যে সবাই এসে ভিড় জমায় তাদের এখানে। রাহুল শুধু বলে, এর হিসাব আমি পরে নেব। এই বলে রাহুল সেখান থেকে চলে যায়। রিদিমা তখন সবার দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে ওঠে, সিনেমা দেখা শেষ হলে এবার যেতে পারেন। সবাই রিদিমার কথাই চুপচাপ স্থান ত্যাগ করে। দূর থেকে ওর 3 ফ্রেন্ডকে দৌড়ে আসতে দেখা যায়। রিদিমা না দাঁড়িয়ে হন হন করে সেখান থেকে ক্লাসের দিকে চলে যায়। কিয়ান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। আচমকা কেউ ঝড়ের গতিতে এসে কিয়ানকে জাপতে ধরে। কিয়ান হঠাৎ এমন আক্রমণে কিছুটা পিছিয়ে যায়। আশেপাশের লোকজন তাদের দিকে হা করে তাকিয়ে আছে। কিয়ান বুঝতে পারে এটা প্রিয়া। কিয়ানের রাগ উঠে যায়। কিয়ান প্রিয়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে, কি হচ্ছে এসব? একটু ম্যানার্স নেই তোর? এখনো গায়ে পড়ার স্বভাবটা তোর গেল না, সত্য সব। প্রিয়া প্রথমে মন খারাপ করলেও পরবর্তীতে হেসে বলে, কতদিন পর তোমায় দেখলাম কিয়ান, নিজেকে আটকাতে পারিনি, তাই তো এভাবে জড়িয়ে ধরেছি। এবার বলো তুমি কেমন আছো কিয়ান? কিয়ান এবার রেগে জোরে ধমকে বলে ওঠে, এই, তোর থেকে আমি গুনে গুনে 7 বছরের বড়, আমাকে ভাইয়া বলে ডাকবি। নেক্সট টাইম যদি নাম ধরে ডেকেছিস তোর মুখ আর মুখের জায়গা থাকবে না, এক চরে মুখের নকশা পাল্টে ফেলবো, বেয়াদব। প্রিয়া কিয়ানের ধমকে ভয় পেয়ে যায়। ভয়ে আর কিছু বলে না। প্রিয়ার মা রুবিনা এসে কিয়ানকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বাবা? কতদিন পর তোকে দেখলাম। কিয়ান মুচকি হেসে কুশল বিনিময় করে। ওদেরকে নিয়ে রওনা হয়। রিদিমা দুপুরে বাড়ি ফিরে এসেছে। তার কিছুই ভালো লাগছে না। আজ প্রফেসর আসেনি। একদিন প্রফেসরকে না দেখলে ওর মন পুড়ে, খুব বাজেভাবে পুড়ে। মন চায় ছুটে যেতে হেথায়, তার প্রফেসর আছে যেথায়। কবে বুঝবে প্রফেসর তার অবুঝ মনের গভীরতম ভালোবাসা? 2 দিন পর ওদের ভার্সিটিতে বসন্ত উৎসব। তাই সিনথিয়া, রোসি, ঝুমা এসেছে রিদিমাদের বাসায়। রিদিমাকে নিয়ে শপিংয়ে যাবে। রিদিমা শুয়েছিল। তার প্রফেসরের বিরহে পার্বতী হয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য ওরা আসতেই উঠে বসে। ঝুমা বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা এক্ষুনি বের হব। রিদিমা মলিন কণ্ঠে বলে ওঠে, আজ আমার ভালো লাগছে না। এছাড়া বসন্ত উৎসব তো পরশু, আমরা আগামীকাল যাই প্লিজ। রিদিমার মলিন কণ্ঠ শুনে ওরা তাকায় রিদিমার দিকে। রিদিমাকে কেমন মনমরা লাগছে। সিনথিয়া বলে, তোকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? রিদিমা আমতা আমতা করে বলে, না মানে তেমন কিছু না, ওই এমনি ভালো লাগছে। ওরা আর কি করবে? রিদিমা না গেলে তো ওরাও যাবে না। তাই ওরা বান্ধবীর মন ভালো করতে লেগে পড়লো। রাতে রিদিমা ছাদে দাঁড়িয়ে আছে। ওরা একটু আগে গিয়েছে, বাড়ি কাছে হওয়ায় চলে গেছে। ওরা থাকাকালীন সময়টা ভালোই হাসি খুশি কেটেছে। ওরা চলে যেতে আবারও এক রাশ বিষণ্ণতা এসে চেপে ধরেছে তাকে। রিদিমা আকাশপানে তাকিয়ে বলে ওঠে, ও আকাশ, তুমি বলে দাও না তাকে এই হৃদয়ে যত গোপন কথা আছে। ও বাতাস, তুমি ছুঁয়ে দিও তাকে, বলবে কেউ একজন নীরবে তার অপেক্ষায় বাঁচে। ও চাঁদ, তুমি জোছনা হয়ে তার জানালায় নেমে যেও। আমার অপ্রকাশিত মনের অনুভূতিগুলো তাকে আলোর ভাষায় বলে দিও। ও তারা, তুমি রাত ভোর তার আকাশে জেগে থেকো, বলবে একটি হৃদয় শুধু তার নামেই স্বপ্ন দেখে। কিয়ান বিছানায় শুয়ে ছটফট করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না।
কেমন এক শূন্যতা অনুভব হচ্ছে কিয়ানের। বুকে কেমন চিনচিনে ব্যথা হচ্ছে, চোখ দুটোর প্রবল তৃষ্ণা বাড়ছে, কাউকে দেখার তৃষ্ণা। মনে হচ্ছে বহু জনম এই দুই চোখ তাকে দেখে না। কেন এমন হচ্ছে কিয়ান বুঝতে পারছে না। তার মন মস্তিষ্ক যেন এক জনাতেই আটকে গেছে। নিজের মনটাও আজ কেমন বেইমানি করছে, কোনো বাধা নিষেধ মানছে না, সব কিছু এলোমেলো লাগছে ওর। কিয়ান বিছানা থেকে উঠে বেলকানিতে চলে যায়, একটা সিগারেট ধরায়। কিয়ান সিগারেটে আসক্ত তেমন নয়, তবে মাঝে মাঝে খায় কোনো কিছু নিয়ে ডিসপারেট হলে। কিয়ান সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে বলে, মেয়ে তুমি বড়ই ভয়ঙ্কর, ভয়ঙ্কর তোমার মায়া। যতই চাইছি তুমি এড়িয়ে চলতে, ততই তুমি জড়িয়ে যাচ্ছ আমার ভাবনার প্রতিটি শাখায়। প্রিয়া নিজের রুমে বসে ভাবছে কিভাবে কিয়ানকে তার ভাগে আনবে। কিয়ান যে তাকে সহ্যই করতে পারে না, কিন্তু সে যে কিয়ানকে চায়। প্রিয়া কিভাবে আনমনা হয়ে ভাবতে দেখে প্রিয়ার মা বলে, কি রে মামুনি, তুই এত ভাবছিস সেই তখন থেকে? প্রিয়া মাকে দেখে নেকা স্বরে বলে ওঠে, মম, তুমি তো জানো আমি কিয়ানকে কতটা ভালোবাসি, কিন্তু কিয়ান তো আমাকে দেখতেই পারে না। প্লিজ মম, তুমি কিছু একটা করো। প্রিয়ার মা বলে, তুই চিন্তা করিস না, কিয়ানের বউ তুই হবি। আমি কথা দিচ্ছি, আমি এই ব্যাপারে ভাইজানের সাথে কথা বলবো। এখন এসব না ভেবে ঘুমিয়ে পড়। কাল কিয়ানের সাথে ওর ভার্সিটিতে যাবি, ওখানেই তুই ভর্তি হবি। তাহলে তুই কিয়ানকে চোখে চোখে রাখতে পারবি। প্রিয়া মায়ের কথায় ভীষণ খুশি হয়। মাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, ওহ মম, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। প্রিয়ার উচ্ছ্বসিত চেহারা দেখে তিনিও খুশি হন। আজ রিদিমা আর ওর ফ্রেন্ডরা একসাথে ভার্সিটিতে এসেছে। আজ ক্লাস হবে না, আগামীকাল বসন্ত উৎসব, তার কাজ চলছে। সুন্দর মনোরমভাবে সাজিয়ে তুলেছে সবাই। ওরা ভার্সিটির মাঠে এক কোনায় বসে গল্প করছিল। হঠাৎ ওদের নজর যায় ভার্সিটির ফটকের দিকে। একটা কালো দামি গাড়ি প্রবেশ করেছে। রিদিমা নড়ে চড়ে বসছে। এই যে তার প্রণয় পুরুষ এসেছে। একদিন দেখেনি, মনে হচ্ছে বহু কাল এই দুই নয়ন তাকে দেখেনি। তাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে তার প্রফেসরকে দেখার জন্য। তার অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়ি থেকে নেমে আসে প্রফেসর কিয়ান মির্জা। আগের মতোই গম্ভীর চেহারা, পরনে ফিটিং ফর্মাল স্যুট, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, যা রোদের আলো পড়ে চিকচিক করছে। রিদিমা মুগ্ধ হয়ে দেখছিল তার প্রফেসরকে। ঠিক তখনই গাড়ির ওপাশের দরজা খুলে একটা মেয়ে নেমে আসে, যে দেখতে ভীষণ সুন্দরী, হাসি খুশি মুখ, স্টাইলিশ ভঙ্গি। মেয়েটা এসে ঠিক কিয়ানের পাশে এসে দাঁড়ালো, একদম গা ঘেঁষে। তা দেখে রিদিমার চোখ মুহূর্তের জন্য কেঁপে উঠল। বুকটা অজানা আশঙ্কায় থক করে উঠল। আগের সেই স্থির মুগ্ধতা এক ঝটকায় অস্থির হয়ে পড়ল। কিয়ান মেয়েটাকে নিয়ে সোজা চলে গেল। আশেপাশে কারো দিকে তার নজর নেই। রিদিমা ক্লাসে মনমরা হয়ে বসে আছে। ওর ফ্রেন্ডরা কত কথা বলছে, এতে রিদিমার বিন্দু মাত্র আগ্রহ নেই। বারবার তার চোখের সামনে তখনকার দৃশ্য ভেসে আসছে, আর মনে আসছে মেয়েটা কে, কি হয় প্রফেসরের। মেয়েটা কেন প্রফেসরের এত কাছে গেল? প্রফেসর কিছু বলল না কেন? প্রফেসর কি ওই মেয়েটাকে পছন্দ করে? এটা ভাবতে পুনরায় ওর বুকে কাঁপন ধরে, চোখ ভিজে আসে, দম বন্ধ হয়ে আসে। ওর ভাবনার মাঝে ক্লাসে প্রবেশ করে কিয়ান, সাথে তখনকার মেয়েটা। কিয়ান আসতে ক্লাসটা কেমন নীরব হয়ে গেল। এতক্ষণ ছাত্রছাত্রীদের হই হুল্লোড় নিমিষেই মিলিয়ে গেছে। কিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলে, ওর নাম প্রিয়া, আমার কাজিন। আজ থেকে তোমাদের সহপাঠী, সবার সাথে ভালো আচরণ করবে। সবাই বলে ওঠে এক বাক্যে, ওকে স্যার। কিয়ান প্রিয়াকে বলে, যাও বসো গিয়ে। প্রিয়া হেসে গিয়ে সিটে বসে পড়ে। অন্য কারো ক্লাস না হলেও কিয়ান স্যারের ক্লাস হবে আজ। উনি এমনি সবার থেকে আলাদা। কিয়ান গম্ভীর মুখে ক্লাস করাতে শুরু করে। রিদিমা কতবার যে কিয়ানকে দেখেছে আর চোখে তার ইয়ত্তা নেই, কিন্তু কিয়ান একবারের জন্য তাকায়নি রিদিমার দিকে। সে আগের মতোই আছে। এতে রিদিমার মন খারাপ হয়। স্যার এমন কেন? এত কঠিন পুরুষ কি আদৌ দুনিয়াতে আছে? ক্লাস শেষে রিদিমা করিডোর দিয়ে আনমনা হয়ে হাঁটছিল। ওর ফ্রেন্ডরা আগে আগে যাচ্ছিল। হঠাৎ রিদিমার হাত ধরে কেউ হেঁচকা টান দিয়ে ক্লাসরুমের ভেতরে নিয়ে যায়। দরজাটা বন্ধ করে দেয়। ক্লাসরুমটা কেমন অন্ধকারে ছেয়ে আছে। এখানে কোনো ক্লাস হয় না, সব সময় বন্ধই থাকে রুমটা। কিন্তু কে হঠাৎ তাকে এই রুমে নিয়ে এলো?
ভাবতেই সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। রীতিমা সামনে তাকায়। বাহিরের আবছা আলোয় শুধু একটা পুরো অবয়ব দেখা যাচ্ছে, তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যেন লোকটা কোনো কিছুতে অস্থির হয়ে আছে ভীষণ। রিদিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন। আর বলতে পারে না সেই লোকটা ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। রিদিমা উপলব্ধি করতে পারে লোকটা ওর খুব কাছে। লোকটার শ্বাস প্রশ্বাস রিদিমার চোখে মুখে এসে পড়ছে। লোকটা একটু ঝুঁকে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, কেন তোরা চালাচ্ছ আমি অঙ্গনা? আমাকে আমার মতো কেন থাকতে দিচ্ছ না? কণ্ঠে অস্থিরতা। একটু থেমে আবারও বলে ওঠে, এই শান্ত আমিটাকে কেন তো অস্থির করে তুলছ? আমি নীরব থাকতে চাই, কিন্তু তোমার উপস্থিতি আমার ভেতরে সবকিছু তোলপাড় করে দিচ্ছে। আমি তো জানি দহন মেয়ে, জানি চোখের মাঝে আটকে যাওয়া রাত জায়গা ব্যথা, তবুও কেন তোমাকে ঘিরে ভেঙে পড়ে আমার সকল অস্থিরতা? দেবে কি এ প্রশ্নের উত্তর? ভয়ঙ্কর অঙ্গনা। রিদিমা কিছু বলে না, চুপ করে শুনছে কথাগুলো আর ভাবছে, কে এই লোক? তাকে নিয়ে কেন এত অস্থিরতা তার? রিদিমার ভাবনার মাঝে আবার ফিসফিস কণ্ঠে বলে, তুমি কাছে এলে আমি আর আমি থাকি না। তুমি দূরে গেলে মনে হয় সবকিছু শূন্য হয়ে গেছে। এ কেমন দহন দিলে আমায় অঙ্গনা, যেটা আমি এড়িয়ে চলতে চাইলেও পারছি না, আবার আমার কাছে গিয়েও শান্তি পাচ্ছি না। আমি কি দোষী অনুভূতির জন্য অঙ্গনা? বলো না, নাকি তুমি সেই আগুন, যে আগুনে আমাকে প্রতিদিন একটু একটু করে পোড়াচ্ছ? রিদিমা সেখান থেকে কোনো রকম ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে হাঁপাতে থাকে। বুকের ভেতরটা এখনো কেমন কাঁপছে। সিনথিয়ার দৌড়ে আসে ওর কাছে আর বলে, এই রিদিমা, তুই কোথায় চলে গিয়েছিলি আমাদের না বলে? সারা ভার্সিটি খুঁজেও তোকে পাইনি, কোথায় গিয়েছিলি? রিদিমাকে এভাবে হাঁপাতে দেখে ঝুমা ওর ব্যাগ থেকে পানির বোতল বের করে ওর সামনে ধরে বলে, নে, আগে পানিটা খেয়ে নিজেকে শান্ত কর, তারপর বল কি হয়েছে। রিদিমা পানি খেয়ে নিজেকে কিছুটা শান্ত করে ওদের দিকে তাকিয়ে সব কিছু খুলে বলে। এসব শুনে ওরা আঁতকে ওঠে। রোজি বলে, না। ওদের কিছুটা চিন্তিত দেখায়। সিনথিয়া বলে, লোকটা কি হতে পারে? রাহুল নয় তো আবার? আরে না, রাহুল নয়। ও যেমন বাজে, আমাকে একা পেয়ে নিশ্চিত বাজে কিছু করতো, কিন্তু ওই লোকটা আমার সাথে তেমন কিছু করেনি। তার কণ্ঠে কিছু একটা ছিল, কেমন অস্থিরতা। ঝুমা বলে, ওই লোকটা আবার আমাদের প্রফেসর নয় তো? রিদিমা চমকে তাকায় ওদের দিকে। পরক্ষণেই বলে, উনি আমাকে এসব বলতে যাবেন কেন? এছাড়া উনি যে গম্ভীর, বোম মারলেও এসব কথা ওনার মুখ থেকে বের হবে না। সিনথিয়া বলে, আচ্ছা, এবার বাসায় চল, বিকেলে আবার শপিংয়ে যেতে হবে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এই বলে ওরা এখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই ওই লোকটা আড়াল থেকে বেরিয়ে আসে। তার ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি। প্রিয়া সব জায়গায় খুঁজছে কিয়ানকে। ওর কেবিনেও দেখে এসেছে, কিন্তু সেখানেও নেই। হঠাৎ কিয়ানকে একটা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া দৌড়ে গিয়ে কিয়ানকে বলে, আরে কিয়ান, তুমি এখানে? আর আমি তোমাকে সারা ভার্সিটিতে তন্ন তন্ন করে খুঁজে এলাম। কিয়ান রাগী দৃষ্টিতে তাকায় প্রিয়ার দিকে আর ঝাঁঝালো কণ্ঠে বলে, এই মেয়ে, তোকে কতবার বলছে আমার নাম ধরে ডাকবে না? আর এটা তোর বাসা নয়, ভার্সিটি। আর এখানে আমি তোর স্যার, সো আমার থেকে দূরত্ব বজায় রাখবি, বলে দিলাম। এই বলে কিয়ান নিজের গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। পেছন পেছন প্রিয়াও আসে। প্রিয়া মনে মনে বলছে, আর মাত্র কয়েকটা দিন কিয়ান, তারপরেই তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। আমি তো তোমাকে আমার প্রেমে পাগল বানাবই, এটাই প্রিয়ার চ্যালেঞ্জ। তুমি শুধু আমারই হবে মিস্টার কিয়ান। রিদিমার ফ্রেন্ডরা ওদের বাসায় এসেছে। 4 জন মিলে শপিংয়ে যাবে। রিদিমা রেডি হচ্ছে। রিদিমা সেই কখন থেকে লক্ষ্য করছে সিনথিয়া কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলছে না। রিদিমা সিনথিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি রে, কি বলতে চাস? ঝেড়ে কাস। সেই কখন থেকে এমন চোরের মতো ইতিউতি করছিস কেন? রিদিমার কথায় সিনথিয়া মুখটাকে কাছু মাছু করে নেয়। ভয়ে ভয়ে বলে, মানে রিধিমা, আমি না তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। রিদিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, কি করেছিস? সিনথিয়া বলে,
তোকে না জানিয়ে নাচে তোর নাম দিয়ে দিয়েছি। রিদিমা বজ্রপাতের ন্যায় চিৎকার করে উঠে বলে। কি? রিদিমার চিৎকারে ওরা তিনজন কানে হাত দিয়ে চেপে ধরে। সিনথিয়া বলে, প্লিজ দোস্ত, রাগ করিস না। তুই তো খুব ভালো নাচতে পারিস, তাই তোর নাচ দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই দিয়ে দিয়েছি। আর তোর তো প্র্যাকটিস করতে হবে না, তুই তো এমনিতেই নাচে পটু। রিদিমা রাগ দেখিয়ে বলে, আমি পারবো না, তুই দিয়েছিস, তুই নাচবি, ব্যাস। আর কোনো কথা শুনতে চাই না আমি। সিনথিয়া করুণ মুখে তাকায় বাকি দুজনের দিকে। সিনথিয়ার এমন করুণ মুখ দেখে ওদের মায়া হয়। ওরা সিনথিয়ার সাথে রিদিমাকে বুঝাতে শুরু করে। এক পর্যায়ে রিদিমা রাজি হয়। সিনথিয়া খুশিতে রিদিমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ রিদু পাখি। রিদিমা নাক ছিটকে বলে, ছ্যা, এসব কি সিনথিয়া? এগুলো আমার জামাইয়ের আমানত, সাবধান, এতে হস্তক্ষেপ করা আমি কিছুতেই মেনে নেব না। রিদিমার কথায় ওরা হেসে ওঠে, সাথে রিদিমা। চারজন মিলে শপিংয়ে এসেছে। চারজন হেঁটে হেঁটে দেখছে সব। রোজ রিদিমার দিকে তাকিয়ে কথা বলতে যাচ্ছিল, কিন্তু আচমকা কারোর সাথে ধাক্কা খেল। পড়ে যেতে নেবে অমনি এক পুরুষালী হাত রোজের কোমর আঁকড়ে ধরে। রোজ তাকে ধরে রাখা মানুষটার দিকে তাকায়। তাকাতেই দুই জোড়া চোখের মিলন ঘটে। এদিকে রাজেশ ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, আচমকা কারোর সাথে ধাক্কা লেগে যাওয়ায় তার ফোনটা নিচে পড়ে যায়। রাজেশ কিছুটা বিরক্ত হয়, কিছু বলতে যাবে, কিন্তু মেয়েটা পড়ে যেতে নিলে ওর কোমর আঁকড়ে ধরে পড়া থেকে আটকায়। যখন মেয়েটার দিকে তাকায়, কিছু মুহূর্তের জন্য তার চোখ দুটো স্থির হয়ে যায় মেয়েটার মায়াবী মুখশ্রীতে। এই প্রথমবারের মতন কাউকে দেখে চোখ আটকালো তার। বুকের ভেতর কেমন ঢাক ঢোল বাজছে। মেয়েটা যখন তাকায়, রাজেশের দুনিয়া যেন ওই চোখেই থমকেছে। দিন দুনিয়া ভুলে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ওদের দুজনকে এভাবে সিনেমার দৃশ্যের মতো তাকিয়ে থাকতে দেখে সিনথিয়া উচ্চ স্বরে বলে, বাহ, क्या सीन है भाई, একদম সিরিয়ালের নায়ক নায়িকাদের মতো লাগছে। ইস, ক্যামেরা নেই, নয়তো ফটো ভিডিও করে নিতাম। সিনথিয়ার আফসোস করা দেখে ঝুমা বলে, আরে এই ঝুমা থাকতে নো চিন্তা, আমার ভাঙ্গা রুঙ্গা ফোনটা আছে কি করতে। দাঁড়া, আমি ফট করে ওদের রোমান্টিক সিনের ভিডিও করে নিচ্ছি। ওদের কথায় রিদিমা বিরক্ত হয়। ও রাজেশ আর রোজের কাছে গিয়ে বলে, এই যে লাইলা মজনু, আপনাদের সিরিয়ালের রোম্যান্টিক সিনের শট দেওয়া শেষ হলে এবার বাস্তব জগতে ফিরে আসেন দয়া করিয়া। রিদিমার কথায় ওরা দুজনের হুঁশ ফিরে আসে। হকচকিয়ে দুজন দুই দিকে ছিটকে যায়। রোজ লজ্জায় মাথা নুয়ে রেখেছে। রিদিমা রাজেশের দিকে তাকিয়ে বলে, আমি ওর হয়ে সরি বলছি, প্লিজ কিছু মনে করবেন না। এই বলে রোজকে নিয়ে চলে যায়। রাজেশ তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলে ওঠে, পেয়ে গেছি আমার মন হরণীকে। বসন্ত উৎসব উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারদিকে হলুদ, কমলা আর সবুজ রঙের ছোঁয়ায় ক্যাম্পাস সেজেছে অপরূপ সাজে। প্রবেশ পথে গাঁদা ফুলের মালা আর রঙিন আলপনায় আঁকা হয়েছে বসন্তের আবাহন। কৃষ্ণচূড়া আর শিমুলের লালচে রং মিশে গেছে উৎসবের উচ্ছ্বাসে। ক্যাম্পাসের প্রতিটি কোণ আজ মুখরিত হাসি, আনন্দ আর প্রাণ চাঞ্চল্যে। ছেলেদের বেশিরভাগের পরনে হলুদ সাজা পাঞ্জাবি, অন্যদিকে মেয়েরা রঙিন শাড়িতে সেজেছে যেন এক একজন বসন্তের দূত। খোলা চুলে গাঁদা ও বেলি ফুলের মালা, হাতে রঙিন চুড়ি আর মুখে উজ্জ্বল হাসি, সব মিলিয়ে পরিবেশটা স্বপ্নের মতো লাগছে। মঞ্চের একপাশে চলছে গান, আবৃত্তি আর নৃত্যানুষ্ঠান। ঢোলের তালে তরুণ তরুণীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। বাতাসে ভেসে বেড়াচ্ছে ফুলের ঘ্রাণ আর বসন্তের মিষ্টি আমেজ। এই আনন্দঘন পরিবেশের মাঝে গাড়ি থেকে নেমে এলেন প্রফেসর কিয়ান মির্জা। গাঢ় রঙের পাঞ্জাবিতে তাকে আজ আরও ব্যক্তিত্বময় লাগছে। সব মেয়েরা তাকিয়ে কিয়ানকে দেখছে, যেন গিলে নেবে তারা এই সুদর্শন পুরুষকে। কিন্তু সেই পুরুষের কোনো দিকে খেয়াল নেই। সেই চিরাচরিত গম্ভীর রূপ নিয়ে এগিয়ে চলছে সামনের দিকে। তার পিছু পিছু প্রিয়াও আসছে। প্রিয়া পড়েছে জর্জের পাতলা শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পুরো মুখ মেকআপের আড়ালে ঢাকা। মেকআপের তোপে তার আসল সৌন্দর্য এই ঢাকা পড়ে গেছে। পাতলা শাড়ি ভেদ করে তার দেহের অর্ধাংশ দেখা যাচ্ছে। কিছু ছেলেরা লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, আর প্রিয়া ভাবছে তাকে অধিক সুন্দরী লাগায় সবাই তার দিকে এভাবে তাকাচ্ছে। কিয়ান গম্ভীর মুখ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছে।
কিন্তু ভেতরে ভেতরে কেমন অস্থিরতায় ঘিরে ধরেছে তাকে। হঠাৎ তার দৃষ্টি আটকায় ভার্সিটির ফটকের দিকে, সেখানে দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতে লাগলো একটা মেয়ে। গাঢ় বাসন্তী রঙের শাড়িটা তার শরীরের সঙ্গে এমনভাবে জড়িয়েছে যেন বসন্তের রোদ এসে তাকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। শাড়ির আঁচলে সূক্ষ্ম ফুলের নকশা আর বাতাসে উড়তে থাকা আঁচল তাকে আরও মোহময়ী করে তুলেছে। তার কোমর ছুঁয়ে নামা ঘন কালো চুলগুলো খুলে রেখেছে, চুলের ফাঁকে গুজে রেখেছে টাটকা গাঁদা আর কৃষ্ণচূড়ার ফুল। কপালে ছোট্ট লাল টিপ, চোখে হালকা কাজল আর পাতলা আইলাইনারে তার হরিণী চোখ দুটো আরও গভীর ও মায়াবী লাগছে। গোলাপি আভায় রাঙানো ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি যে কাউকে মুহূর্তেই মুগ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। হাতে রঙিন কাচের চুড়ি, কানে ঝুমকা আর গলায় ফুলের মালা তাকে এনে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। তার গায়ের কোমল আভা আর মুখের লাবণ্য দেখে মনে হচ্ছে বসন্তের সমস্ত রং, সমস্ত সৌন্দর্য যেন একত্র হয়ে তার মাঝে আশ্রয় নিয়েছে। চারপাশে শত শত শিক্ষার্থী থাকলেও তাকে দেখলে চোখ অন্য কোথাও যাওয়ার উপায় নেই। তার স্নিগ্ধ অবয়ব যেন চারপাশের সব সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। প্রফেসর কিয়ান মির্জা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার স্থির দৃষ্টি অজান্তেই আটকে গেল মেয়েটার উপর। চারপাশে শত মানুষের ভিড়, গান আর কোলাহল থাকলেও সেই মুহূর্তে যেন তার চোখে ধরা পড়ল শুধু একজনে, বাসন্তী শাড়িতে মোড়ানো সেই রহস্যময় তরুণী। কিয়ানের চোখে মুখে এক রাস মুগ্ধতা, মুখের গম্ভীর আর কপালের বিরক্তিকর ভাঁজটা এখন আর নেই। তার সেই মেয়েকে দেখে আপনা আপনি মিলিয়ে সেখানে ঠাঁই নিয়েছে একরাশ ভালো লাগার ছোঁয়া। তার এই মুগ্ধতায় ঘেরা মুখশ্রী কারো বুকে হিংসাত্মক আগুন জ্বালাচ্ছে, চোখে জ্বলছে প্রতিহিংসার আগুন। তাকে প্রফেসর কিয়ান মির্জা জানে, সে তো সব দিক ভুলে তাকিয়ে আছে সামনে হেঁটে আসা স্নিগ্ধময়ী এক রূপসী রমণীর পানে। রীতিমা ধীর পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। সিনথিয়া, রোজ, ঝুমা ওদেরকেও ভীষণ সুন্দরী লাগছে। রিদিমার চোখ দুটো একজনকেই খুঁজছে, তার প্রফেসরকে খুঁজছে। কোথায় তার প্রফেসর? রিদিমা এদিক সেদিক তাকিয়ে খুঁজতে থাকে তার প্রণয় পুরুষকে। তখনই নজর আটকে যায় দূরে থাকা এক সুদর্শন সুপুরুষের দিকে, যার দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। দুজনের দৃষ্টি মিলিত হতেই কিয়ান থতমত খেয়েছে। কিয়ান দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়। রিদিমা ওর বুকের বাম পাশে হাত দিয়ে বলে, হায় মার ডালা। আর এসব কিছু প্রিয়া লক্ষ্য করছিল। দুজনের ভাবমূর্তি তার কাছে ঠিক লাগছে না, ভেতরে ভেতরে হিংসায় জ্বলে যাচ্ছে। কিয়ান কেন ওই মেয়ের দিকে তাকাবে? এটা ভাবতেই তার সারা শরীর রাগে রি করছে। প্রিয়া মনে মনে বলে, আর দেরি করা যাবে না। ভাবছিলাম তোমাকে কয়েকটা দিন সময় দেব, কিন্তু এখন দেখছি এটা কিছুতেই করা যাবে না। যত দ্রুত সম্ভব তোমাকে আমার করে নেব। আমি আজই মাকে বলবো মামুর সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। প্রিয়া ঠোঁটের কোণে ফুটে উঠছে এক রহস্যময় হাসি। স্টেজে কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ বা গান গাইছে। এসব পর্ব শেষ হলে এবার আসে নাচের পালা। কিয়ান শিক্ষক সারিতে বসে আছে। যখনই অ্যানাউন্সমেন্ট হয় রিদিমার নাম, তাকে নাচের জন্য ডাকা হচ্ছে। রিদিমার নাম শুনতে কিয়ান চকিত নয়নে স্টেজের পানে তাকায়। দেখা যাচ্ছে এক বাসন্তী কন্যা তার রূপের মাধুর্য ছড়িয়ে স্টেজে উঠছে। চারদিক থেকে সবাই চিৎকার করছে রিদিমার নাম ধরে। তখনই গান বেজে ওঠে, ফাগুনের মোহনাই মন মাতানো মোহাই রং বিভোর নিশব কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনাই। গানের তালে তালে রিদিমা নেচে যাচ্ছে, তার পায়ের নুপুরের ঝঙ্কার আর মুখে মিষ্টি হাসিতে রিদিমাকে আরও মোহনীয় করে তুলেছে। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। ভিড়ের মাঝে এক জোড়া চোখ তার দিকে স্থির ও মুগ্ধ হয়ে আছে। সেই চোখ জোড়ার মালিক যেন পাথর হয়ে গেছে, চোখের পলক পড়ছে না, শ্বাস বন্ধ হয়ে আসছে, হৃদয়টা বাজছে তীব্র ড্রাম বিটের মতন। রিদিমার নাচের অঙ্গভঙ্গি, নুপুরের প্রতিটা ঝঙ্কার যেন তার বুকের ভেতর ভূমিকম্প তুলছে। রিদিমার হাসি, চোখের ইলেক্ষি, শাড়ির ঝিলিমিলি আলো সব মিলে যেন তাকে হিপনোটাইজ করে ফেলেছে। মনে হচ্ছে যেন সময় থেমে গেছে, শুধু নুপুরের শব্দ আর তার হৃদয়ের ধুকপুকানি চলছে। রিদিমা নাচের মাঝেই তাকায় ওই দৃষ্টি জোড়া মালিকের দিকে। রিদিমার চোখে চোখ পড়তেই তার শির দ্বারা বেয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। নুপুরের শেষ ঝঙ্কারটা যেন বুকে বাজে, তারপর সব নিস্তব্ধ।
তার যেন জ্ঞান হারাবে এমন অবস্থা। চোখের সামনে সব কিছু ঘুরছে। সে বুকে হাত দিয়ে বলে, এই ভীতু অঙ্গনে কি আমাকে মেরে ফেলে পায়তারা করছে? সে আর কেউ না, আমাদের রাগী গম্ভীর প্রফেসর কিয়ান মির্জা, যে নাকি এতক্ষণই তীব্র অনুভূতির মাঝে ডুবেছিল। হঠাৎ একটা ছেলের কথা শুনে ওর মুখের মুগ্ধতা উবে গিয়ে সেখানে ঠাঁই নাই রাগ, রাগের অক্তিমাভা ধারণ করেছে তার চেহারায়। সে একবার রিদিমার দিকে তাকায়, পরক্ষণে দৃষ্টি সরিয়ে ছেলেগুলোর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়, যেন এই দৃষ্টি দিয়েই ওদেরকে জ্বালিয়ে ছাই করে দেবে। রিদিমা নাচের তালে পেটের দিকে শাড়িটা কিছুটা সরে যায়, যা রিদিমা টের পায়নি। আর তা দেখে কিছু একটা ছেলে বলে ওঠে, ওফ কি হট দেখছিস ওকে, একদম মাখনের মতো, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। ছেলেগুলো কিয়ানের পাশেই ছিল। কিয়ান কথাটা শুনে তাকায় ছেলেগুলোর দিকে। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখতে পায় রিদিমাকে। এখন মাথায় দাউ দাউ করে আগুন চলছে, একবার মেয়েটাকে হাতের কাছে পেলেই হলো। কিয়ান মনে মনে বলছে, খুব শখ না তোমার মেয়ে সবাইকে নিজের শরীর দেখানো? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। রিদিমা নাচ শেষ হলে স্টেজ থেকে নেমে আসে। সবার করতালির আওয়াজে পুরো হলো মুখরিত। রিদিমা নামতে সিনথিয়া, ঝুমা, রোজ ছুটে আসে ওর কাছে। সিনথিয়া বলে, একদম ফাটিয়ে দিয়েছিস দোস্ত, উফ অসাধারণ হয়েছে একদম। জানিস রিদিমা, আমাদের প্রফেসর সাহেবের নজর তো তোর দিক থেকে সরছিলই না। কিভাবে এক নজরে তাকিয়েছিল তোর দিকে। আমার মনে হয় কি জানিস, স্যার হয়তো তোর প্রেমে পড়ে গেছে। ওদের কথা শুনে রিদিমার মনে যেন লাড্ডু ফুটে ওঠে। সত্যি কি তার প্রফেসর তার প্রেমে পড়েছে? ওর ভাবনার মাঝেই সিনথিয়া বলে, চল ওইখানটায় গিয়ে বসি। ওর কথায় ওরা হাঁটা ধরে, কিন্তু রিদিমা খেয়াল করে তার শাড়ির কুচিটা খুলে যাচ্ছে। সর্বনাশ, এখন কি হবে? ভাগ্যিস স্টেজে এমন হয়নি, নয়তো মান সম্মান যা ছিল সবই তার পানির সাথে ভেসে যেত। রিদিমা দাঁড়িয়ে পড়ে। রিদিমাকে দাঁড়িয়ে পড়তে দেখে রোজ বলে, কি রে, কি হয়েছে? রিদিমা মুখটা অসহায় করে বলে, দোস্ত, শাড়ির কুচিটা খুলে যাচ্ছে। ঝুমা বলে, হাই হাই, বলিস কি? চল ক্লাসরুমের দিকে, শাড়িটা ঠিক করে নিবি। রিদিমার শাড়ির কুচিটা কোনো রকম ধরে হাঁটা ধরে। ওরা আসতে চাইলে রিদিমা বলে, তোরা থাক, আমি একাই পারবো, 5 মিনিটে চলে আসবো। এই বলে রিদিমা চলে যায়। রিদিমা ক্লাসরুমে ঢুকে দরজাটা একটু ভিড়িয়ে শাড়ি ঠিক করতে লেগে পড়ে। হঠাৎ ওর পেছনে কারো উপস্থিতি টের পায়। রিদিমা আটকে ওঠে, এমন সময় এখানে কে এলো? রিদিমা যেই পেছনে ঘুরতে যাবে তখনই কেউ একটা রুমাল চেপে ধরে ওর মুখে। সাথে সাথে রিদিমা অজ্ঞান হয়ে যায়। সেই লোকটার ঠোঁটে ফুটে ওঠে এক বিশ্রী হাসি। সে রিদিমাকে কোলে করে নিয়ে সেখান থেকে সবার চোখের আড়ালে বেরিয়ে যায়। 5 মিনিটের জায়গায় 20 মিনিট পার হয়ে গেল, এখনও রিদিমাকে আসতে না দেখে ওরা চিন্তিত হয়ে পড়ে। রোজ বলে, কিরে রিদিমা, এখনো আসছে না কেন? কিছু হলো না তো ওর আবার? ঝুমা বলে, দূর, এসব কি বলিস, কিছু হবে না ওর। চল আমরা গিয়ে দেখি মহারানী এতক্ষণ ধরে কোন কাজ উদ্ধার করছেন। ঝুমার কথায় ওরা দুজন সাই দিয়ে ওরাও ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। কিন্তু প্রত্যেকটা ক্লাসরুম খুঁজেও কোথাও রিদিমাকে পেল না তারা। সিনথিয়া জোরে জোরে ডাকছে রিদিমাকে, রিধিমা কোথায় তুই? রিধিমা কথা বলছি, দেখ আমাদের টেনশন হচ্ছে, কোথায় তুই? সারা দে ইয়ার। কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। এবার ওদের মনে ভয় ঢুকে পড়ে। ঝুমা সিনথিয়ার নাম্বারে ফোন দিলে নাম্বার বন্ধ পায়। এবার ওদের সত্যি ভয় হতে লাগলো। ওরা 3 জন সব জায়গায় খুঁজেছে, একে ওকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ রিদিমার ব্যাপারে জানে না কিছু। সবাই বলেছে আমরা দেখিনি। দূর থেকে ওদের ভয় মিশ্রিত চেহারা দেখে কিয়ানের কিছুটা খটকা লাগে। সাথে রিদিমাও নেই। কিয়ান এগিয়ে আসে ওদের দিকে। কিয়ানকে দেখে ওরা 3 জন কিয়ানের দিকে তাকায়। কিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, তোমাদের এমন বিচলিত দেখাচ্ছে কেন? আর তোমাদের সাথে আরেকটা মেয়ে ছিল না, কে যেন নাম? ও রিদিমা, সে কোথায়? এমনভাবে বলল যেন সে রিদিমাকে চেনেই না, অথচ একটু আগে কেমন ড্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। বেটা বদ। কিয়ানের কথায় ওরা 3 জনের চেহারায় যেন আধার নেমে আসে। রোজ কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, স্যার, রিদিমাকে পাওয়া যাচ্ছে না। সে কখন থেকে খুঁজছি, কোথাও ওকে পাচ্ছি না। ওর ফোনটাও বন্ধ জানাচ্ছে। রোজের কথা শুনে কিয়ানের বুকটা ধক করে ওঠে। ও এক প্রকার চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলছো সব তোমরা? সিনথিয়া বলে, সত্যি স্যার, ও ক্লাসরুমে গিয়েছিল, কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরও যখন ও এলো না, আমরা ওখানে গিয়ে দেখি নেই রিধিমা।
কিয়ান বলে, ওর বাড়িতে ফোন দিয়ে দেখো, যদি তোমাদের না বলে বাসা চলে গিয়ে থাকে। সিনথিয়া তাই করলো। রিদিমার মায়ের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে রিদিমার মা ফোন রিসিভ করে রিদিমা সালাম দিয়ে বলে ওঠে, আন্টি, রিধিমা কি বাসায় গিয়েছে? রিদিমার মা বলে, না তো, রীতি তো বাসায় আসেনি। কেন, তোমাদের সাথেও নেই? ফোনটা লাউডস্পিকারে থাকায় রিদিমার মায়ের কথা কিয়ান শুনতে পাচ্ছে। কিয়ান চোখের ইশারায় কিছু বুঝায়। সিনথিয়া তা বুঝে বলে ওঠে, ওই তো রিধিমা। এই, তুই কোথায় গেছিলি? এই বলে রিদিমার মাকে বলে। আন্টি, পেয়েছি রিধিমাকে। এই বলে ফোনটা কেটে দেয়। রিদিমার মায়ের কথায় কিয়ান বুঝতে পারে ও বাসায় যায়নি, কিন্তু রিদিমাকে পাওয়া যাচ্ছে না। তা যদি ওর মা জানতে পারে তাহলে হয়তো কান্নাকাটি শুরু করবে, সাথে টেনশানিও করবে। এই জন্য এমন বলা। কিয়ানের কেমন অস্থির অস্থির লাগছে। সারা ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেল না সে রিদিমাকে। কিয়ান কেমন পাগলের মতো রিদিমাকে খুঁজতে দেখে, রিদিমার জন্য এত অস্থিরপনা দেখে ওরা তিনজন রীতিমতো অবাক। তবে এসবে এখন ওদের মন নেই। আগে রিদিমাকে খুঁজে বের করতে হবে। কিয়ান মনে মনে বলছে, আল্লাহ, মেয়েটার যেন কিছু না হয়, ও যেন সেফ থাকে আল্লাহ। মনে মনে এসব প্রার্থনা করে যাচ্ছে কিয়ান। কিয়ানের বুকের ভেতর যেন ঝড় বইছে, চোখ দুটো তৃষ্ণায় কাতর হচ্ছে। তবে উপরে উপরে নিজের শক্ত গম্ভীর ভাবটা বজায় রেখেছে। অন্যদিকে একটা অন্ধকার রুমে রিদিমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রিদিমার জ্ঞান ফিরে আসলে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়, চারদিকে অন্ধকার। রিদিমার ভয় হয়, তাকে এখানে কে এনেছে আর কেনই বানলো। হঠাৎ রুমের দরজা খট করে খুলে যায়। রিদিমা অন্ধকারেই সেদিকে তাকায়। কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে, তার কাছেই আসছে। রিদিমার ভয়টা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি হবে তার? এখানে কি তার জীবনের আলো নিভে যাবে? আর কি দেখা হবে না বাবা মায়ের সাথে, তার প্রাণ প্রিয় বান্ধবীদের সাথে? আর দেখতে পাবে না তার প্রিয় প্রণয়ী পুরুষকে? কিয়ানের চেহারাটা ওর চোখের সামনে ভেসে উঠতেই রিদিমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কোথাও রিদিমাকে খুঁজে না পেয়ে কিয়ান আরও অস্থির হয়ে পড়েছে। গম্ভীর ভাবটা ক্রমেই ধসে পড়েছে। হঠাৎ ঝুমা বলে, ওকে ওই রাহুল তুলে নেয়নি তো? আল্লাহ, এটা আমার মাথায় আগে কেন এলো না? ঝুমার কথায় কিয়ান ওর দিকে চমকে তাকায় আর বলে, রাহুল? রাহুল কেন ওকে তুলে নেবে? কিয়ানের কথা শুনে ওরা ওই দিনকার সব কিছু খুলে বলে। কিয়ানের চেহারায় রাগ ফুটে ওঠে। ও দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ওই রাহুলকে তো আমি দেখে নেব। ওর এত বড় সাহস আমার ভীত অঙ্গনের দিকে হাত বাড়ায়। ওরা হাত কেটে যদি আমি কুকুরকে না খাইয়েছে, তো আমার নামও কিয়ান মির্জা নয়। আমি আমার ভীত অঙ্গনাকে খুঁজে বের করবই। রিদিমা ভয়ে নিজেকে গুটিয়ে নেয় আরও। তখনই রুমের লাইট জ্বলে ওঠে, আর তার ঠিক সামনেই ঠোঁটের কোণে বিশ্রী হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একজন। সে রিদিমার দিকে তাকিয়ে বিশ্রী নজর বুলিয়ে বলে ওঠে, কি সুন্দরী, কেমন দিলাম সারপ্রাইজ, খুব ভালো তাই না? বলেই জোরে জোরে হেসে দেয়। সারা রুমে সে হাসির শব্দ ভেসে বেড়াচ্ছে। রিদিমার ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, রাহুল, আপনি? রাহুল যেন রিদিমার কথায় মজা পেল। মজার ছলে বলে, কেন ভয় পেলে সুন্দরী? রিদিমা এবার যেন তেতে ওঠে। ও রাগী কণ্ঠে বলে, আমাকে এভাবে তুলে এনেছেন কেন? নাকি ওই দিনের চটটা কম হয়ে গিয়েছিল? রাহুল বলে, কুল বেবি কুল, এত উত্তেজিত হচ্ছ কেন? এখনো তোমাকে কিছুই করলাম না। রিদিমা মনে মনে ভয় পেলেও তা প্রকাশ করে না। রিদিমা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আমাকে ছেড়ে দে বলছি, নয়তো তোর ভালো হবে না বলছি। রাহুল একটু ভয় পাওয়ার ভান করে বলে, আমি তো ভয় পেয়ে গেলাম সুন্দরী, তো কি করবে আমায়? রিদিমা ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকায় রাহুলের দিকে। রাহুল বলে, ওই দিন সবার সামনে আমাকে চড় দিয়েছিলে, সবার সামনে অপমান করেছিলে। এখন তোমার এমন অবস্থা করব যে সমাজে তোর মুখ দেখানো দায় হয়ে যাবে। সমাজের চোখে তোকে কলঙ্কিত করে ছাড়ব। আমার গায়ে হাত তোলা এই রাহুল সিকদারের গায়ে। এবার বুঝাবো তোকে এই রাহুল সিকদার কি। এই বলে রাহুল রিদিমার দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে। এই পর্যায়ে রিদিমা ভয় পেয়ে যায়। ভয়ে শুকনো ঢুকিলে আর বুঝি নিজেকে বাঁচানো গেল না এই নরপিশাচের হাত থেকে। আচ্ছা, তার প্রফেসর কোথায়?
তার কানে কি তার নিখোঁজ হবার খবর গেছে? তার প্রফেসর কি তাকে খুঁজছে? পরক্ষণেই মনে মনে ভাবেন, তিনি আমাকে কেন খুঁজবেন? উনি তো আমাকে ভালোবাসেন না। রাহুল বিশ্রে হেসে রিদিমার শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। রিদিমা ভয়ে আটকে ওঠে। রিদিমা ভয় মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। রাহুল বলে, এত প্ল্যান করে সবার অগোচরে তোমায় নিয়ে আসলাম, এত সহজে তোমাকে কি করে ছেড়ে দেই সুন্দরী? আগে আমার কাজটা করে নেই। এই বলে রিদিমার খুব কাছে চলে যায়। এই মুহূর্তে রাহুলকে ক্ষুধার্ত হিংস্র পশুর মতো লাগছে, যে নাকি নিজের শিকারকে ভক্ষণ করতে উতলা হয়ে গেছে। হাত পা বাঁধা অবস্থায় রাহুল রিদিমার মুখের কাছে ঝুঁকে ঠোঁট এগিয়ে নেয়। রিদিমা ভয়ে দুই চোখ বন্ধ করে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ যেন এই মুহূর্তে কাউকে পাঠিয়ে তাকে বাঁচিয়ে নেয় এই হিংস্র পশুর থেকে। আল্লাহ হয়তো তার মনের কথা শুনল। সেখানে ঝড়ের ন্যায় হাজির তার প্রফেসর কিয়ান মির্জা। রাহুলকে রিদিমার অতি নিকটে দেখে মাথায় রক্ত উঠে গেল, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সে ঝড়ের মতো গিয়ে রাহুলের পেছনে শার্টের কলার ধরে তুলে এলো পাথারিভাবে মারতে থাকে। রিদিমা চোখ খুলে তাকিয়ে দেখে তার প্রফেসর এসেছে। এটা দেখেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, বাঁচার আশা খুঁজে পেল। এদিকে কিয়ান রাহুলকে মেরেই চলেছে। রাহুলের নাক মুখ থেকে রক্ত পড়ছে। সিনথিয়া, রোজি, ঝুমা দৌড়ে যায় রিদিমার কাছে, বাঁধন খুলে দিয়ে মুক্ত করে। সিনথিয়া বলে, তোকে কিছু করেনি তো শয়তানটা? রিদিমা ডানে বামে মাথা নাড়ায়। কিয়ান তখনও মেরেই চলেছে রাহুলকে। তখনই রাজেশ পুলিশ নিয়ে আসে সেখানে। রাজেশ গিয়ে কিয়ানকে আটকাই বলে, ছেড়ে দে কিয়ান, ওকে, মরে যাবে তো বেচারা। কিয়ান রাগে গর্জে উঠে বলে, ওর মতো কুলাঙ্গারের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, মরে যাওয়াই ভালো ওর জন্য। পুলিশ এসে রাহুলকে নিয়ে যায়। কিয়ান আসার সময় রাজেশকে ফোন করে পুলিশকে নিয়ে আসার জন্য। একটু আগে কিয়ান যখন রাহুলের কথা শুনল, ও তখনই রাহুলের খোঁজে বেরিয়ে পড়ে। ওদের ক্লাসের একজনের থেকে ওর নাম্বার নিয়ে লোকেশন ট্র্যাক করে, যা ভার্সিটি থেকে বেশ দূরেই দেখাচ্ছে। কিয়ান আর এক মুহূর্ত দেরি করে না, ওদেরকে নিয়ে গাড়িতে ওঠে। 20 মিনিট এর রাস্তা ঝড়ের গতিতে 10 মিনিটে পার করে। সিনথিয়ারা ভয়ে একে অপরকে জড়িয়ে বসেছিল। কিয়ান গাড়ি চালাচ্ছিল না, দেখে মনে হচ্ছিল প্লেন চালাচ্ছে। রাহুলকে নিয়ে যাওয়া হলে কিয়ান একবার শুধু রিদিমার দিকে তাকায়, পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে নেয়। রিদিমা তার দিকে তাকিয়েছিল এমনভাবে, কিয়ানের দৃষ্টি ঘুরিয়ে নেওয়াতে রিদিমার মন খারাপ হয়ে যায়। রাজে সেখানে ওদেরকে দেখে অবাক হয়ে যায়, তবে এই পরিস্থিতিতে কিছু বলে না। কিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওকে নিয়ে গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি পাশে। রিদিমা বলে, তারা দরকার নেই স্যার, আপনি অনেক করেছেন আমার জন্য, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমি হয়তো। আর বলতে পারে না। কিয়ান আগুন চোখ নিয়ে তাকায় রিদিমার দিকে। রিদিমা কিয়ানের এমন রূপ দেখে দমে যায়। কিয়ান বলে, এত কথা কি বলতে বলেছে তোমায়? যাও গাড়িতে গিয়ে বসো, ইডিয়েট গার্ল। সিনথিয়া রিদিমাকে নিয়ে বাহিরে চলে যায়। রাজেশ কিয়ানের দিকে তাকিয়ে বলে, রাগটাকে একটু কমা ভাই, মেয়েটা এমনিই সিক, আর তুই ওর সাথে রেগে কথা বলছিস। কিয়ান বলে, বেশ করেছে, এবার কথা না বলে চল, নয়তো এখানে রেখে চলে যাব। এই বলে কিয়ান চলে যায়। রাজেশ মনে মনে বলে, বেটা খবিস, ভালো কথা বললে ও রেগে ফায়ার হয়ে যায়। তোর কপালে জামাই থুকো, বউ জুটবে না। কিয়ান ড্রাইভ করছে, পাশে রাজেশ বসেছে। কিয়ান একবার গাড়ির মিরারের দিকে তাকায়, ভীত অঙ্গনার দিকে, যে এই মুহূর্তে সিনথিয়ার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। মুখটা কেমন মলিন হয়ে আছে। কিয়ান যখন রিদিমা আর রাহুলকে ওই অবস্থায় দেখেছিল, কিয়ানের বুকটা কেঁপে উঠেছিল। অশান্ত ঝড় বয়ে গিয়েছিল তার হৃদয় বাগানে। সদ্য ফোটা ফুলটার ক্ষতি তার হৃদয় বাগানে অশান্ত ঝড় বয়ে গিয়েছিল তার হৃদয় বাগানে। সদ্য ফোটা ফুলটার ক্ষতি না করে বসল ওই রাহুল। তাই তো এরকম বেধম মেরেছে রাহুলকে। রিদিমাকে এভাবে দেখে তার কলিজা ফেটে যাচ্ছিল, মন চাচ্ছিল দৌড়ে গিয়ে তার বক্ষপিঞ্জরে পিষে ফেলতে ভীত রমণীকে, কিন্তু এটা সম্ভব নয়। তাই তো এমন কঠোর আচরণ করেছে রমণীর সাথে। কিন্তু ওই ভীত অঙ্গনা কি জানে, তার মলিন মুখটা তার কঠোর পুরুষালী হৃদয়ে তীরের মতো বিধে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ থামাতেই যে তার ভীত অঙ্গনাকে চায়, এই অস্থিরতা কমাতে তার ভীত রমণীকে চায়।
রিদিমা বেলকানিতে বসে আছে। সিনথিয়ারা বলেছে কিয়ান কতটা অস্থির হয়েছিল তাকে না পেয়ে, কেমন পাগলের মতো খুঁজেছিল তাকে। তবে কি প্রফেসর তাকে ভালোবাসে? রিদিমার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে, কিন্তু সে কিভাবে নিশ্চিত হবে যে তার প্রফেসর তাকে ভালোবাসে? বসে বসে সবই ভাবছে, তখনই ওর মাথায় কেউ হাত রাখে। রিদিমা তাকিয়ে দেখে ওর বাবা। বাবাকে দেখে রিদিমা বলে, বাবা তুমি? ওর বাবা বলে, আমার আম্মুটা কি করছে এখানে একা একা? কিছু না বাবা, এমনি বসেছিলাম। আজ অনুষ্ঠান কেমন কাটলো মামনির? রিদিমা মুচকি হেসে বলে, খুব ভালো বাবা। রিদিমা রাহুলের ঘটনাটা গোপন করে যায়, কারণ ওর বাবা মা টেনশন করবে ওকে নিয়ে। রিদিমার বাবা এবার বলেন, চলো মা, রাতের খাবার খাবে, তোমার আম্মু অপেক্ষা করছে আমাদের জন্য। রাজেশ সন্দেহহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কিয়ানের দিকে। কিয়ান নিজের মতো করে কাজ করছে। রাজেশ এবার চুপ না থেকে বলে, ব্যাপার কি রে? কিয়ান ওর দিকে তাকিয়ে বলে। কিসের ব্যাপার? রাজেশ নড়ে চড়ে বসে তারপর বলে, ওই যে মেয়েটার জন্য এত কিছু করলি, কিছু চলে নাকি? কি চলবে? ও আমার স্টুডেন্ট, আর স্যার হিসেবে ছাত্রের জন্য এতটুকু করা আমার কর্তব্য। অন্য কেউ হলে দায়ী করতাম। হুম, বিশ্বাস হচ্ছে না। তোর চোখ মুখ তো আমাকে অন্য কথা বলছে। কিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাজেশ বলে, মেয়েটার প্রেমে পড়েছিস তুই, ভালোবেসে ফেলেছিস তুই। রাজেশের কথায় কিয়ান কাজ থামিয়ে দেয়, রাজেশের দিকে পূর্ণ দৃষ্টি দেয় আর বলে, ভালোবাসি না ওকে আমি ওর আসক্তিতে পড়েছি। ভালোবাসা হয়তো একদিন যুক্তি দিয়ে মাপা যায়, কিন্তু আসক্তি, সে তো নিঃশব্দে এসে হৃদয়ের প্রতিটি কোণ নিজের নামে লিখে নেয়। আমি বলি ভালোবাসি না ওকে, তবুও দিনের প্রথম ভাবনাটা ওকে নিয়েই শুরু হয়। রাতের শেষ দীর্ঘশ্বাসটা থামি ওর নামে। এ কেমন অনুভূতি, যেখানে দেখা না পেলে চোখ শুধু ওকেই খোঁজে। কথা না হলে মন সারাদিন ওর কণ্ঠস্বর কল্পনা করে। দূরে থাকলে মনে হয় যেন আমার প্রতিটি নিঃশ্বাসের ভেতরে লুকিয়ে আছে। জানি না কখন কিভাবে আমার মনে এমন অনুভূতি জন্ম নিল, তবে যেদিন থেকে ওর কান্না ভরে ভীতু মুখশ্রী দেখেছিলাম, সেদিন থেকে আমি এলোমেলো হয়ে গেছে। আমি আর আমার নিজের মাঝে নেই, নিজেকে হারিয়ে ফেলেছি ওই ভীতু রমণের মাঝে। ডুবে গেছি সম্পূর্ণ। আমি ওকে ভালোবাসি না এই কথাটা নিজেকে বারবার বোঝাতে চাই, কিন্তু হৃদয় প্রতিবার মৃদু হেসে বলে, যাকে ছাড়া একটা দিনের সম্পূর্ণ মনে হয় না, যাকে না দেখলে দম বন্ধ হবার উপক্রম হয়, সে শুধু ভালোবাসা নয়, সে তোমার দুর্বলতা, তোমার নীরব আসক্তি। আমি ওই ভীতু রমণীর আসক্তিতে ডুবে গেছি, এমন এক আসক্তি যেখান থেকে আমি মুক্তি চাই না। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।